সবকিছু হজম করা যায় না। মাঝে মাঝে হয় কি যে এত কষ্ট করলেন, নৌকা ভাড়া করলেন, ট্রাক ভাড়া করলেন, পুলিশে টাকা দিলেন, এখন তো শুনলাম যে সাবেক ডিসি, তারপর এসপি, থানার ওসি, রাজনৈতিক নেতা, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি সবাই নাকি জড়িত দুদকের রিপোর্টে, যেটা আমরা দেখলাম কালবেলার প্রতিবেদনে। বিজিবিরও এখানকার ক্যাম্পের নাম আসছে। তো যে সবাই মিলা জিলে এটা যে যেমনে খাইছে, দিন শেষে যারা কিনছিল ওই পাথরটা তাদের তো ভাই রক্ষা নাই। 72 ঘন্টা আলটিমেটাম, ভিডিওটা ঝড়ের বেগে শেয়ার করেন পাথর চোরদের কাছে পৌঁছানোর জন্য, কারণ ডিসি সাহেব তো ঘোষণা দিয়ে দিছে। আমিও তখন বলছিলাম যে জেল জুলুম পরে, আগে পাথর নিছো, পাথর আইনা রাখো। মোট কথা, গাড়ি ভাড়া করে নিছো, যেমনি নিছো বেচতে পারতেছ না, এটা প্রথম শাস্তি। যে প্রত্যেকটা নুরি পাথরও, বড় পাথর তো বাদে দিলাম, নুরি পাথরও রিটার্ন আসতে হবে। যে যে জায়গা থেকে পাথর লুট করছো পাথর ফেরত দাও। এরপরে হচ্ছে বিচার হবে, কি শাস্তি কি হবে, কম হবে না বেশি হবে। আমার ঠিক মনের ভাষাটাই যেন ডিসি সাহেব বুঝতে পারছিলেন। সাদা পাথর নিয়ে আমার যে ভিডিওটা করা আছে, ওই ভিডিওটাতে দেখবেন এই চাওয়াটাই আমার ছিল। বাট ভাবছি এটা অসম্ভব, কিন্তু অসম্ভব কি সম্ভব করতে যাচ্ছেন ডিসি সারোয়ার। কতটুকু হবেন জানি না, তবে কথাটা যেটা বলছেন আশা করি সেই সুবাদে রাষ্ট্রের যতগুলা প্রশাসনিক যন্ত্র বাহিনী আছে, যতগুলা সেক্টর আছে, সবাই দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে ডিসি সারোয়ার আলমকে না বাংলাদেশকে সহযোগিতা করেন। কথা বলছি সিলেটের সাদা পাথর, সেখান থেকে এগুলাকে বিভিন্ন জায়গায় কিন্তু লুকাই রাখা হয়েছে। এমনকি এরকমও দেখছি মানুষের বসত বাড়ির পিছনে মাটি দিয়া ঢাইকা রাখা হয়েছে। ফ্রি পাইছিল মনে করছে কিছু পাথর নেওয়া যায়। লোভ কতটুকু লেভেলে ছিল। তো এখন কোম্পানিগঞ্জ উপজেলার সর্বসাধারণের সাথে উপজেলা প্রশাসনের একটা মত বিনিময় সভা হয়। সবাই বলা হয়েছে 72 ঘন্টার সময় দেওয়া হয়েছে। যারা যেই জায়গা থেকে পাথর লুট করছেন, এই 72 ঘন্টার মধ্যে পাথরগুলো নিজ দায়িত্বে, নিজ খরচে ওই সাদা পাথরের যে এরিয়া ছিল আমাদের সেই পর্যটক স্থান, সেখানে রিটার্ন দিয়ে আসে। অনেকে বলতে পারে আচ্ছা ডেমো না দিলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে, আপনার সম্পর্কে তথ্য আসবে, আমরাও আপনারা ধরার জন্য ফেসবুকে পোস্ট করব। প্রত্যেকটা বাড়িতে পাথর চোরদের বাড়ি হিসাবে আমরা একটা ন্যারেটিভ দাঁড়ানো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা দেখলাম যে আমাদের এখানে মত বিনিময় সভায় সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক তিনি ছিলেন, এরপর যারা আরো বিভিন্ন দল মত বা প্রশাসনের বিভিন্ন অফিসাররা তারা সকলে ছিলেন। সেখান থেকে আমরা যতটুকু দেখতে পেলাম যে ডিসি সারোয়ারের খুবই কঠিন নির্দেশনা। তিনি বলছিলেন যে এখন কিভাবে এই পাথরটা উদ্ধার করা যায়, আমরা সেই কাজটা করি, আমার একটু সময় দেন, আমরা দিছি, অ্যাকশনও দেখতে পাচ্ছি। তা আমরা বলি আল্লাহর হস্তে, যারা এই রাষ্ট্রের সম্পদগুলোর লুট করা বাড়িতে, মাটির হাড়িতে, মাটির নিচে, গোবরের নিচে, গাছের নিচে, পানির নিচে যে যেখানে রাখছেন, আমরা যেন দেখতে পাই যে দৃশ্য দেখছিলাম, নৌকায় কইরা, মাথায় কইরা, খাড়িতে কইরা, ওরাই কইরা, ট্রাকে কইরা, যে যেইভাবে লুট করে নিয়ে গেছিলেন, একই দৃশ্য যে ট্রাকে ট্রাকে পাথর ফিরে যাচ্ছে সিলেটে। তারপর হচ্ছে বাড়িঘর থেকে আমাদের মা বোনেরা সুযোগ পেলে আমরা সবাই চুরি করি। অনেকে চিন্তা করছে সবাই না তুমি আর বইয়ের কিতা, তো এরকম যারা নিয়েছেন তারাও ফেরত দিয়ে ফেলেন। আর যদি না দেয়, আপনাদের বিরুদ্ধে প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা নিবে। আমরা এটার পক্ষে জনমত তৈরি করব, এটা মানার কোনো সুযোগ নাই। ডিসি সারোয়ার সাহেবকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাই তিনি যেমন আছেন এমনটাই যেন থাকেন। রাজনৈতিক সরকারের চাপে বা প্রশাসনের চাপে অনৈতিক কোনো কিছুতে তিনি যেন আপোষ না করেন। যে একটা গ্রামীণ প্রবাদ বাক্য আছে, যেই নালে উৎপত্তি ওই নালেই কি বিনাশ হবে ডক্টর ইউনূসের। যে এনসিপি কে রাজনৈতিক দল হিসাবে গঠন করার জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয়ভাবেই পৃষ্ঠপোষকতা করেছেন অনেকের দাবি। ইভেন বিভিন্ন বক্তব্যে তার এই জিনিসটা ফুটে উঠছে, এনসিপি দল করতে চায় না, তিনি এনসিপি কে বলছেন তোমরা রাজনীতিতে আসো। এখন গেল কয়েক মাস ধরে এনসিপি বনাম ডক্টর ইউনূস সরকারের মধ্যে যা দেখছি, তলে তলে যদি অন্য কিছু থাকে সেটা তো আমরা জানি না। এরকম হইতে পারে যে আমি বলবো নির্বাচন, তোমরা বলবা না 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 না, তো না না বললে কি হবে, ডক্টর ইউনূস ক্ষমতায় থাকবে, ক্ষমতা দীর্ঘায়িত হবে। আর আরেকটা আছে যে না, ডক্টর ইউনূস যা বলতেছেন তাই করবেন, বা উপদেষ্টারা যা বলতেছেন তাই করবেন, এনসিপি যা বলতেছে তারা তাই করবে, তাহলে তো ঝামেলা না। দেখেন এই যে নির্বাচন নিয়ে আমাদের ইসি যিনি আছেন, নির্বাচন কমিশনের যিনি প্রধান আছে, তিনি বলছেন ভাই বেশি চাপাচাপি করলে সরকারে পদত্যাগ করে দেবো, কিন্তু আমি ঝুঁকবো না। তো এই সিচুয়েশনে আইসা গতকালকে দলটির যিনি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আছেন সামান্তা শারমিন, তিনি যে বক্তব্য দিচ্ছেন, গণপরিষদ নির্বাচন না করে জাতীয় সংসদ নির্বাচন চান না, নাই চাইতে পারেন, আপনারা একটা রাজনৈতিক দল। তো তিনি বলছেন আমরা সংসদীয় নির্বাচনের কথা বলিও না, আমরা এটা চাইও না। কি চান? আমরা মনে করি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান করে তারপর রিস্টার্ট করবেন বাংলাদেশকে। ওয়াও, নির্বাচন এখন তারা চায় না। এখন পর্যন্ত তাদের দলীয় সবকিছু যে নির্বাচনে যাওয়ার জন্য সব হয়েছে কিনা আমি এটাও জানি না, দলীয় প্রার্থী ঠিক হয়েছে কিনা, সারা বাংলাদেশে এতগুলা প্রার্থী তারা দিতে পারবেন কিনা সেটাও জানি না, বাট তারা নির্বাচন চান না।
যুগান্তরে ছাপানো যে প্রচ্ছদ সেখানে বলা হচ্ছে যে ফেব্রুয়ারিতে গণপরিষদ নির্বাচন হবে, ডক্টর ইউনূস ঘোষণা করছেন। তো আসন থেকেই তো সবাই নির্বাচন করবে, কিন্তু এটা গণপরিষদ নির্বাচনের উদ্দেশ্যে এটা বলতে হবে তো সবাই। আচ্ছা, তার বক্তব্য হচ্ছে যে এই নির্বাচনের পর পরিবর্তন কি? আমরা তো একটা পার্টির কাছ থেকে আরেকটা পার্টির কাছে তুলে দিতে গণঅভ্যুত্থান ঘটানি, আপনি পার্টির কাছে তুলে দিবেন কেন? এটা তো জনগণ তুলে দিবে রে ভাই। মানে আপনি ডক্টর ইউনূসের হাতে দিচ্ছেন, এটা সত্য। ওই যে ভিডিওর প্রথমে বলছি যে আপনারা ডক্টর ইউনূস রেডিমেড একটা সেটেলমেন্টে দিচ্ছেন, দরকার ছিল ওই মুহূর্তে, বিকল্প ছিল না। বাট একটা দলের কাছ থেকে আরেকটা দলকে বা একটা পার্টির কাছ থেকে আরেকটা পার্টিকে আপনারা এরকম বৈশানে মানে নিয়ে বৈশা রয়েছেন রেজাল্ট শিট যে বিএনপি পাস করবে, এত কনফিডেন্স করতে থেকে আসে, ফেলও তো করতে পারে। আপনাদের তো জনপ্রিয়তা আছে, তাহলে আপনারা কি ভয় পাচ্ছেন? আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি, আরেকটা পার্টির কাছে ক্ষমতা জনগণ যদি তুলে দেয় আপনি আটকাবেন কেমন? তো আপনিও ওই যে ঘুরাফিরা আরেকটা মেন্টালিটি আপনার বহিঃপ্রকাশ হয়ে যাচ্ছে। আপনাদের সবার কথাবার্তা এটাই, 5-7 মানুষের। ডক্টর ইউনূসকে সেটেল করে ফেলছে যে বিএনপিতে তিনি পাস করাই দিবেন এরকম কিছু, তাহলে আপনারা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক চান আরেকটা, সেটা হইতে পারে দাবি। তার বক্তব্য বাংলাদেশে একটি সেকেন্ড রিপাবলিক হবে, তারপর আপনি দেশ চালাবেন। তাতে করে বিএনপি যদি ম্যান্ডেট পায় তাহলে বিএনপি দেশ চালাবে। বিএনপির প্রস্তাব যদি জনগণের পছন্দ হয় গণপরিষদের মাধ্যমে জিতে এসে সংবিধান পরিবর্তন করবে। এখন এই গণপরিষদ নির্বাচন আয়োজন নিয়ে সরকারের কোনো চিন্তা ভাবনা আছে? নাই। তো যেহেতু নাই, গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি, এখানে কোনো নড়চড় নাই। তাহলে এনসিপি যে অবস্থানগুলোতে যাচ্ছে, ডক্টর ইউনূসের আশীর্বাদ পুষ্ট এই দলটি মাঠ পর্যায়ে কতটুকু শক্তি দেখায় টিকতে পারবে সেটা পরে। তাদের প্রতি সবার একটা রেসপেক্টের লেভেল আছে, ভালোবাসা শ্রদ্ধা আছে। সায়ক না চাক এটা করা লাগতেছে কেন? জুলাই অভ্যুত্থানে তাদের অবস্থানের জন্য, সেইটা একটা পয়েন্ট। কিন্তু নির্বাচন চাই না, ওই এক একটা জামাত এক একটা আওয়াজ তুলে, এনসিপি এক একটা আওয়াজ তুলে, ইসলামিক দলগুলো আরো আওয়াজ তুলে, এই আওয়াজের খেলায় ভাই পরে তো আমি দেখি নির্বাচনটাই হবে না। আর যদি নির্বাচন না হয় ডক্টর ইউনূসের ক্ষমতা দীর্ঘায়িত হবে, অনির্বাচিত একটা সরকার কন্টিনিউ থাকবে, এটা তো দেশের মানুষ পজিটিভ নিবে না। বাংলাদেশকে রান করতে আপনাদের চেহারা পরিবর্তন হচ্ছে প্রত্যেকটার। সামান্তা শারমিনটা দেখে আমার মনে হয়েছে পুরা শরীরে মনে 5 কেজি মাংস ছিল, এখন মাশাআল্লাহ গালটাল মোড়া হয়েছে। নাহিদরে দেখেন, আসিফরে দেখেন, প্রত্যেকের চপ্পল থেকে এখন নাইকি এডিডাসে উঠে গেছে। ওয়েস্টিনে খাবার শিখছে, সারা জীবনে একবেলা পুরো 14 গোষ্ঠী খাইছে কিনা আমি জানি না, বাট এখন তো খাচ্ছেন। তারার উন্নতি হয়েছে, জনগণের যাই হোক, দেশে নির্বাচন হওয়া জরুরি। আপনাদের যদি ভালো না লাগে নির্বাচন বয়কট করবেন, আসবেন না। আর আপনারা যেটা মনে করতেছেন যে বিএনপি ক্ষমতা গেলে করবে না, তো সেটা আপনাদের নির্বাচনী ইশতেহারে নিয়ে আসেন। মানুষ যদি মনে করে যে হ্যাঁ এনসিপি রাইট, সামান্তার কথা রাইট, নাহিদের কথা রাইট, তাহলে আপনাদের কথা বিশ্বাস করে বিএনপি কে ভোট দেবেন, আপনাদেরকে দিবে। আপনারা ক্ষমতা গিয়ে সবকিছু করেন, বাট নির্বাচন নিয়ে আর কোন রকম নাড়াচাড়ার সুযোগ নাই। নির্বাচন হইতে হবে। রাষ্ট্রের মধ্যে আমরা যারা বিনিয়োগকারী আছি ভাই, আমরা ব্যক্তিগতভাবে কোটি কোটি টাকা বিনিয়োগ করে রাখছি দেশে, ব্যবসা নাই, মন্দা, 3 দিন পরে ব্যবসা প্রতিষ্ঠানে লাল বাতি জ্বলবে। সো দেশের অর্থনীতি রান করতে হবে, নির্বাচিত সরকার ছাড়া এটা কখনোই সম্ভব হবে না।